আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নবদান বই, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 3। গত পর্বে আমরা একঘরে নবদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে দুই ঘরে নবদান বই প্রস্তুত করতে হয়। তাহলে প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা পড়ে ফেলি, তারপরে হচ্ছে আমরা দুই ঘরে নবদান বইয়ের ছকটা আঁকবো এবং আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানের 2017 সালের নভেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। নভেম্বর 1, নগদ উদ্ধৃত 5,000 টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত 3,000 টাকা। নভেম্বর 2, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2,000 টাকা। নভেম্বর 4, দেনাদার হতে চেক প্রাপ্তি 6,000 টাকা। নভেম্বর 6, অফিসের জন্য আইপিএস ক্রয় 5,000 টাকা। নভেম্বর 8, পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা। নভেম্বর 12, রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা। নভেম্বর 15, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। নভেম্বর 20, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। নভেম্বর 23, মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা। নভেম্বর 25, আনোয়ারকে নগদে পরিশোধ 3,000 টাকা। নভেম্বর 28, ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। নভেম্বর 30, ব্যাংক চার্জ ধার্য করলো 200 টাকা। এই লেনদেন সমূহের ভিত্তিতে আমরা হচ্ছে এখন একটি দুই ঘরে নবদান বই প্রস্তুত করব। তাহলে প্রথমে আমরা আগে ছকটা এঁকে নিই, এরপরে হচ্ছে আমরা দুই ঘরে নবদান বইটা করব। আচ্ছা, এই যে হচ্ছে আমরা দুই ঘরে নবদান বইয়ের যে ছকটা, এটা আমরা এঁকেছি। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, আবারও তারিখ, এবার হচ্ছে প্রদান, তারপরে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, আর এই পাশে হচ্ছে ক্রেডিট পাস। আর উপরে যেহেতু আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে চৌধুরী অ্যান্ড সন্স, এর জন্য আমরা উপরে লিখে নিচ্ছি যে চৌধুরী অ্যান্ড সন্সের দুই ঘরা নবদান বই। তোমরা পরীক্ষার সময় প্রথমে প্রতিষ্ঠানের নামটা লিখবে এবং এরপরে হচ্ছে তোমরা যেই দুই ঘরা করো বা তিন ঘরা করো বা এক ঘরা করো সেটা তোমরা লিখবে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ঘর। তাহলে একটু পার্থক্য দেখো যে গত পর্বে যখন আমরা এক ঘরে নবদান বই করেছিলাম তখন কি ছিল, শুধুমাত্র একটা টাকার ঘর ছিল, কিন্তু এবার হচ্ছে আমাদের দুইটা টাকার ঘর আছে। একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে ব্যাংক টাকা, যেটা এক ঘরে নবদানে ছিল না। তো আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে যখন আমরা দুই ঘরে নবদান বই করব তখন আমাদের দুইটা টাকার ঘর থাকবে, আবার তিন ঘরে নবদান বই তখন আবার তিনটা টাকার ঘর থাকবে। এটাই হচ্ছে পার্থক্য। আমি আরেকটু মনে করিয়ে দিই যে প্রাপ্তিতে কোন টাকাগুলো যাবে, যখন আমার টাকা আসবে বা আমি টাকা পেয়েছি তখনই হচ্ছে, মানে আমি টাকা পেলেই তখন সেটা প্রাপ্তিতে যাবে এবং আমার থেকে টাকা গেলে তখন সেটা প্রদানে যাবে। আর যেহেতু আমরা নগদান বই করতেছি তার মানে এখানে কোনো বাকিতে লেনদেন জাতীয় কোনো কথা আসবে না, শুধুমাত্র নগদে বা ব্যাংকের মাধ্যমে ঘটা লেনদেনগুলোই হচ্ছে আমাদের নগদান বইয়ে আসবে। তাহলে যেহেতু আমরা দুই ঘোড়া নবদান বই প্রস্তুত করতেছি, আমরা এক ঘোড়া করি, দুই ঘোড়া করি, তিন ঘোড়া করি, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে ব্যালেন্স বিডি আর সিডি বের করা লাস্টে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এখানে বলা আছে যে নভেম্বর 1 তারিখ, যেখানে বলা আছে নগদ উদ্ধৃত এত টাকা এবং ব্যাংক জমার উদ্ধৃত 3,000 টাকা। এই অঙ্কগুলো করার সময় আমাদের এরকম থাকবেই, নগদ উদ্ধৃত, ব্যাংক উদ্ধৃত, ব্যাংক জমাতিরিক্ত, একটা উদ্ধৃত টাইপের কথা আমাদের 1 তারিখে সবসময় থাকবে, যেটাকে আমরা ব্যালেন্স বিডি নামে লিখব। আচ্ছা, তাহলে আমরা এখন লিখি 2017 সাল। যেহেতু নভেম্বর 1 তারিখ নগদ উদ্ধৃত 5,000 টাকা ও ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত, তাহলে দুইটাই যাবে হচ্ছে আমাদের ডেবিট দিকে। ক্রেডিট দিকে কোনটা হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। যদি ক্রেডিট দিকে যদি যায় তখন সেটা বলাই থাকবে যে ব্যাংক জমা ক্রেডিট উদ্ধৃত বা ব্যাংক জমাতিরিক্ত, এরকম করে বলা থাকবে। কিন্তু এখানে বলা আছে ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত, তার মানে উদ্ধৃতের টাকাটা আমাদেরকে ডেবিট পাশেই যাবে। তাহলে আমরা লিখি নভেম্বর 1,
আর 1 তারিখের উদ্ধৃতের টাকাটা আমরা সবসময় ব্যালেন্স বিডি নামে লিখবো, ব্যালেন্স বিডি। তাহলে নগদে আছে হচ্ছে 5,000 টাকা, তাহলে আমরা 5,000 টাকাটা লিখবো। এরপরে হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত 3,000 টাকা, সেই 3,000 টাকাটা আমরা লিখবো। এরপরে দেখো নভেম্বর 2, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2,000 টাকা। আমাদের ফোকাস থাকবে যদি আমাদের টাকা আসে তাহলে ডেবিট পাশে, যদি টাকা যায় তাহলে ক্রেডিট পাশে যাবে। তাহলে এখানে বলছে যে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করছে, মানে এটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে। যেহেতু চেক কথাটা বলা আছে, আমরা জানি যে চেক কথাটা বলে সেখানে বোঝা যাবে যে ওটা ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয়েছে। তাহলে দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, আমি পণ্য কিনছি এবং চেক প্রদান করছি, তার মানে কি আমার ব্যাংকের টাকা কমে গেছে, মানে আমার টাকা কমে গেল, তাই না? তাহলে যেহেতু চেক প্রদান করছি আমার কাছ থেকে টাকা গেছে, তার মানে কোন পাশে যাবে? প্রদান মানে ক্রেডিট পাশে যাবে। তাহলে আমরা লিখি 2017 নভেম্বর 2। আচ্ছা, যেহেতু পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করছি তাহলে মেইন জিনিসটা কি, আমরা পণ্য ক্রয় করছি, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এখন দেখো টাকা তো দুইটা আছে, একটা হচ্ছে নগদের আরেকটা হচ্ছে ব্যাংকের। তাহলে কোথায় যাবে, নগদে যাবে নাকি ব্যাংকে যাবে? যেহেতু চেক প্রদান করছি, ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে, তার মানে আমাদের টাকাটা যাবে কি ব্যাংকের ঘরে। তাহলে আমরা এখন লিখি ক্রয় হিসাব 2,000 টাকা ব্যাংকের ঘরে। শেষ। এরপরে বলছে যে নভেম্বর 4 তারিখ দেনাদার হতে চেক প্রাপ্তি 6,000 টাকা। আমি দেনাদার হতে চেক পাইছি কত টাকা? 6,000 টাকা পাইছি। তাহলে কি আমি টাকা পাইছি নাকি টাকা দিছি? টাকা পাইছি, তার মানে আমার কাছে টাকা আসছে, তার মানে কোন পাশে যাবে, ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে? অবশ্যই ডেবিট পাশে, কারণ ডেবিট পাশেই বলা আছে প্রাপ্তি, আর এই পাশে সব টাকা যখন চলে যাবে তখন সব এই পাশে আসবে। তাহলে যেহেতু দেনাদার হতে পাইছি, তার মানে আমরা হচ্ছে এখানে এখানে আমরা লিখবো ডেবিট পাশে। তাহলে নভেম্বর 4, যেহেতু দেনাদার থেকে টাকা পাইছে তার মানে আমরা লিখবো হচ্ছে দেনাদার হিসাব, দেনাদার হিসাব। এবার দেখো নগদে আসবে নাকি হচ্ছে ব্যাংকে আসবে। নগদে যদি পেতাম তাহলে তো বলাই থাকতো যে নগদে পাইছি, কিন্তু এখানে বলা আছে চেক প্রাপ্তি, তার মানে আমি ব্যাংকের মাধ্যমে পাইছি, আমার ব্যাংকের টাকা বাড়ছে, তার মানে আমাদের টাকাটা আসবে কি ব্যাংকে। চেক কথা বলা থাকলে সেখানে ব্যাংক আসবে। তাহলে দেনাদার হিসাব টাকাটা লিখবো আমরা ব্যাংকের ঘরে। শেষ। এরপরে নভেম্বর 6 অফিসের জন্য আইপিএস ক্রয় 5,000 টাকা। তাহলে অফিসের জন্য আইপিএস ক্রয় করেছি, তাহলে এখানে আমার টাকা কি আসছে নাকি টাকা গেছে? টাকা গেছে, কারণ আইপিএস ক্রয় করার জন্য তো আমার টাকা দিতে হচ্ছে, তাই না? তাহলে আইপিএস ক্রয় করার ফলে আমার থেকে যেহেতু টাকা গেছে, তার মানে হচ্ছে এটা কোন পাশে যাবে, এটা প্রদানে যাবে, কারণ টাকা গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা লিখি নভেম্বর 6। তোমরা শুধু ফোকাস করবা যে আমার টাকা আসছে নাকি টাকা গেছে, খালি এই জিনিসটা ফোকাস করবা, তাহলেই তোমরা এই ম্যাথগুলো করতে পারবা। তাহলে আইপিএস ক্রয়, আইপিএস হচ্ছে আমার অফিসের জন্য অফিস সরঞ্জাম, তো আমরা এখানে ক্রয় হিসাব লিখবো না, যখন সম্পদ কিনে আমরা সেই সম্পদের নামটাই লিখি, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এখন চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে এই কথা কিছুই বলে নাই, তার মানে এটা হচ্ছে নগদে হয়েছে। তাহলে নগদে হয়েছে মানে হচ্ছে আমরা এখন নগদের ঘরেই টাকাটা লিখবো। আইপিএস কিনছি আমরা 5,000 টাকা, সেটা আমরা টাকাটা কোথায় লিখবো, নগদে। যদি ব্যাংক বা চেক বলা থাকতো তখন হচ্ছে ব্যাংকের ঘরে যেত। আচ্ছা, এটা শেষ। এবার হচ্ছে নভেম্বর 8 পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা। তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা। তাহলে আমি আসবাবপত্র বিক্রি করছি, তাহলে আমার কাছে টাকা আসছে নাকি টাকা গেছে? টাকা আসছে, তার মানে টাকা আসলে কোন পাশে যাবে, ডেবিট পাশে যাবে, তার মানে এটা কি ডেবিট পাশে যাবে। পুরাতন আসবাবপত্র বিক্রয় 8 নম্বর, সেটা আমরা লিখবো হচ্ছে আসবাবপত্র হিসাব,
আসবাবপত্র হিসাব ৯,০০০ টাকা। তাহলে এটা হবে নগদের ঘরে, কারণ ব্যাংকের কথা বলা নেই। ৯,০০০ টাকা। এরপরে বলছে যে নভেম্বর ১২ রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ৭,০০০ টাকা। তাহলে রাজীবের কাছে আমরা বিক্রি করেছি এবং সেই বিক্রয় বাবদ আমরা চেক পেয়েছি, তার মানে আমাদের টাকা আসছে কিন্তু ব্যাংকের মাধ্যমে। তাহলে আমাদের যেহেতু টাকা আসছে তার মানে আমাদের যাবে কোন পাশে? ডেবিট পাশে। তাহলে আমরা লিখি নভেম্বর ১২ রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। তো তোমরা এখানে রাজীব হিসাব লিখতে পারো। রাজীব হিসাব মানে এই নগদান বইয়ে যদি কখনো তোমার দেনাদার পাওনাদারের নাম উল্লেখ থাকে তাহলে তুমি সেই হিসাবটাই লিখতে পারো, কোনো সমস্যা নাই। রাজীব হিসাব এখানে হচ্ছে রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, যেহেতু চেক পাইছে তার মানে হচ্ছে ব্যাংকে যাবে, ৭,০০০ টাকা ব্যাংকে যাবে। আচ্ছা, এরপরে নভেম্বর ১৫ বলছে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ২,০০০ টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে, তাহলে ব্যাংক হিসাব তো ব্যবসায়েরই, তাই না? তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, তাহলে এখানে আমার উত্তোলন হিসাব আসবে। তাহলে যেহেতু ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে, এখানে আমার ব্যাংকের টাকা বাড়ছে নাকি কমছে? ব্যাংকের টাকা কমছে, তার মানে কোন পাশে যাবে? এই পাশে, ক্রেডিট পাশে যাবে। তাহলে আমরা এখন লিখব ১৫ নম্বর উত্তোলন হিসাব। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছে তাহলে টাকাটা এবার কোথায় যাবে? নগদে যাবে নাকি ব্যাংকে যাবে? ব্যাংকে যাবে। তাহলে আমরা লিখি ব্যাংকে ২,০০০ টাকা। এরপরে নভেম্বর ২০ ব্যাংক হতে উত্তোলন ৫,০০০ টাকা। হ্যাঁ, এটা একটু দেখো এবার। আমি তোমাদের যখন প্রথম পর্ব করেছিলাম তখন তোমাদের আমি কন্ট্রা-এন্ট্রি সম্পর্কিত একটা কথা বলেছিলাম, এখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব। কন্ট্রা-এন্ট্রি মানে হচ্ছে যে এই যে আমাদের ডেবিট পাশ, এই যে ক্রেডিট পাশ, দুই দিকেই যাবে। এতক্ষণ আমরা যেই যতগুলো লেনদেন লিখেছি সবগুলো কিন্তু এক পাশে গেছে, হয় ডেবিট পাশে গেছে না হলে ক্রেডিট পাশে গেছে। টাকা আসলে ডেবিট পাশে গেছে আর টাকা গেলে ক্রেডিট পাশে গেছে, যে কোনো এক পাশে। কিন্তু কন্ট্রা-এন্ট্রি হচ্ছে তোমার দুই পাশেই যাবে, ডেবিট পাশেও যাবে এবং ক্রেডিট পাশেও যাবে। আর আরেকটা কথা হচ্ছে কন্ট্রা-এন্ট্রির মধ্যে কোনটা যায়? শুধুমাত্র ব্যাংক আর নগদে প্রভাব ফেলে এই এই লেনদেনগুলোই হচ্ছে তোমার কন্ট্রা-এন্ট্রিতে যাবে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা ব্যাংক, মানে ব্যাংক আর নগদ একসাথে প্রভাব ফেলে? তাহলে আমি এখন তোমাদের একটা লাইন লিখে দিচ্ছি, এই দুইটা লাইন তোমরা একদম মুখস্থ করে ফেলবা। এই দুইটাই শুধুমাত্র কন্ট্রা-এন্ট্রিতে যায়। লাইনটা হচ্ছে যে ব্যাংক হতে উত্তোলন, তোমরা এটা একটু আলাদা করে নোট করে নাও। একটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন আর একটা হচ্ছে ব্যাংকে জমাদান। ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংকে জমা দান একই কথা। তো ব্যাংক থেকে টাকা নিলে আর ব্যাংকে জমা দিলে এই দুইটাই শুধুমাত্র কন্ট্রা-এন্ট্রি হয়। কারণ যদি তুমি ব্যাংক হতে উত্তোলন এইটার জাবেদা করো তাহলে তোমার কি আসবে? তাহলে ব্যাংক হতে উত্তোলনের জাবেদা করলে আসবে হচ্ছে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, তাই না? আর ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে এইটার জাবেদা হবে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে দেখো যে এইটার জাবেদা ব্যাংক হতে উত্তোলন, এইটার ডেবিট ক্রেডিট করলে আমাদের নগদ আর ব্যাংক আসতেছে। আবার ব্যাংকে জমা দেওয়া হলো, এইটার জাবেদা করলেও আমাদের ব্যাংক আর নগদ আসতেছে। শুধুমাত্র এই দুইটার জাবেদা করলেই ব্যাংক আর নগদ আসে। তার মানে যখন কন্ট্রা-এন্ট্রি হয় শুধুমাত্র এই দুইটা লাইন থাকলে তোমরা তখন কন্ট্রা-এন্ট্রি করবা, যেটা হচ্ছে তোমার দুই পাশেই যাবে।
তোমরা প্রথমত এটা মুখস্থ করে ফেলবা যে কন্ট্রাক্ট মানে হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা আর ব্যাংকে জমা দেওয়া হলো, এই দুইটা জিনিসই তোমার কন্ট্রাক্টই হবে, মানে তোমার ডেবিট পাশেও যাবে ক্রেডিট পাশেও যাবে, আর বাকি সব জিনিস যে কোনো এক পাশে যাবে, হয় ডেবিট পাশে না হলে ক্রেডিট পাশে। তাহলে এবার দেখো আমাদের এখানে ছিল হলো ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, যেটা আমাদের প্রথমটাতে আছে। তাহলে ব্যাংক হতে উত্তোলন করলে এটার জাবেদা হয় হচ্ছে নগদান হিসাব ডেবিট, কারণ আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, আমার কাছে টাকা আসছে, আর ব্যাংকের টাকা কি হয়েছে, ব্যাংকের টাকা কমছে। তাহলে ব্যাংক নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এইবার এই দুইটা আমরা দুই পাশে কিভাবে বসাবো, সেটা হচ্ছে কন্ট্রাক্টে করার জন্য প্রথমে হচ্ছে তোমরা দুই পাশে আগে একে তারিখ দিয়ে নিবা। তাহলে এটা তারিখ কত ছিল, ব্যাংক হতে উত্তোলন 20 তারিখ, নভেম্বর 20, যেহেতু এটা দুই পাশেই যাবে। এবার দেখো নগদান হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে, তাই না? যেহেতু ব্যাংক হতে উত্তোলন করছে, নগদ টাকা আসছে, তার মানে নগদান হিসাব ডেবিট। তাহলে এবার দেখো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে নগদ যেহেতু ডেবিট হয়েছে, আমরা এখানে উল্টা নাম লিখব, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব লিখে আমরা টাকাটা নগদের ঘরে লিখব। টাকাটা ছিল হলো 5,000 টাকা, 5,000 টাকা। এরপরে আবার এখানে আমরা ব্যাংক কি হয়েছে, ক্রেডিট হয়েছে, কিন্তু আমরা এখানে আবার বিপরীত নাম লিখব, নগদান হিসাব। টাকাটা আমরা ব্যাংকের ঘরে লিখব 5,000। ঠিক আছে? তাহলে আমি এটা আরেকবার একটু বলে দিচ্ছি। দেখো প্রথমত তোমরা জাবেদাটা করবা আগে, সবার আগে, যে এখানে আমার জাবেদা হয়েছে নগদান হিসাব আর ব্যাংক হিসাব। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ডেবিট দিকে প্রথমে যাই। তাহলে ডেবিট আমার কি হয়েছে, ডেবিট হয়েছে কি, নগদান হিসাব ডেবিট হয়েছে, তাই না? আমরা কি করব, টাকাটা সেম জায়গায় রাখবো, যেহেতু নগদ ডেবিট, যেহেতু নগদ, তার মানে টাকাটা আমরা নগদেই লিখবো, ডেবিট পাশে নগদেই লিখবো। কিন্তু যখন আমরা এই বিবরণের ঘরে নামটা লিখবো, তখন আমরা এই নগদের অপোজিটে যে নামটা আছে, যে হিসাবটা আছে, সেই হিসাবটার নাম আমাদেরকে এখানে লিখতে হবে। যেটা লিখবো, যেমন নগদ ডেবিট হয়েছে, তাই আমরা কি করছি, যে ডেবিটের ঘরেই টাকাটা, ডেবিট পাশে যে টাকাটা আমরা নগদের ঘরেই লিখেছি, কিন্তু আমরা নাম লিখবো হচ্ছে উল্টাটা, বিবরণে হিসাবের নাম লিখবো উল্টাটা, কিন্তু টাকাটা আমার নগদের ঘরেই থাকবে। এটাই হচ্ছে কন্ট্রাক্টে। আবার সেম ভাবে ক্রেডিট পাশে ব্যাংক হিসাব হয়েছিল আমার হচ্ছে ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে দেখো আমরা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে কিন্তু টাকাটা আমরা ক্রেডিটে লিখেছি, কিন্তু বিবরণের বা প্রদানের যে হিসাবের নামটা, সেটা আমরা কি লিখেছি, সেটা আমরা লিখেছি তো নগদান হিসাব, মানে ব্যাংকের উল্টাটা। এটা অনেকটা খতিয়ানের মতোই, ঠিক আছে? যে এখানে তোমার বিবরণের ঘরে নাম উল্টাটা থাকবে, কিন্তু টাকাটা আমার যার যার তারকারি বসবে। যেমন ব্যাংক হয়েছিল ক্রেডিট, তাই আমরা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে টাকাটা লিখেছি। আর যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি, তাই তোমরা এটার পাশে এরকম ব্র্যাকেট দিয়ে সি লিখে দিবে, সি। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এই দুইটা হচ্ছে আমার কন্ট্রা এন্ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কন্ট্রা এন্ট্রি শেষ হলো। এবার দেখো নভেম্বর 23 তারিখ মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা। মেহজাবিনের নিকট থেকে আমরা কি পাইছি, টাকা পাইছি, তাই না? তাহলে আমরা টাকা যেহেতু পেয়েছি, তাহলে আমরা কোন পাশে যাবে, প্রাপ্তিতে যাবে। তাহলে আমরা লিখি নভেম্বর 23। যেহেতু মেহজাবিনের থেকে টাকা পাইছি, তার মানে আমরা এখানে মেহজাবিন হিসাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। 3,000 টাকা, 3,000 টাকা নগদের ঘরে। এরপরে নভেম্বর 25 আনোয়ারকে নগদে পরিশোধ 3,000 টাকা। তাহলে আনোয়ারকে পরিশোধ করছি, তাহলে আমাদের কোন পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। তাহলে এইবারের হিসাবটা আমরা কি লিখবো,
তুমি পাওনাদারও লিখতে পারো অথবা আনোয়ার হিসাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আনোয়ার হিসাব বা পাওনাদার হিসাব তোমাদের ইচ্ছা। 3000 টাকা। আচ্ছা, এরপরে দেখো বলছে যে নভেম্বর 28 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 3000 টাকা। মানে ব্যাংক আমাকে সুদ দিতে, সুদ মঞ্জুর মানে কি, সুদ দিতে রাজি হওয়া। তাহলে ব্যাংক যেহেতু আমাকে সুদ দিতে রাজি হচ্ছে, তার মানে আমার ব্যাংকের টাকা বাড়বে। ব্যাংকে যখন সুদ আসবে আমার ব্যাংকের টাকা বাড়বে না? তাহলে যেহেতু ব্যাংক সুদ আমরা পেয়েছি, ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য একটা আয়, মানে মানে এক কথা বলতে গেলে এটা আমাদের জন্য একটা প্রাপ্তি, যেহেতু ব্যাংক সুদ দিতে রাজি হচ্ছে। তাহলে আমরা এখন প্রাপ্তিতে লিখব 28, নভেম্বর 28 ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব। যেহেতু ব্যাংক টাকা দিতে রাজি হয়েছে, সো আমাদের টাকাটাও ব্যাংকের ঘরেই আসবে। পরবর্তীতে আবার বলছে যে নভেম্বর 30 তারিখ ব্যাংক চার্জ ধার্য করলো। মানে ব্যাংক ব্যাংক আমার থেকে চার্জ কেটে নিচ্ছে। তাহলে যেহেতু ব্যাংক আমার থেকে চার্জ ধার্য করছে বা চার্জ কেটে নিচ্ছে, ব্যাংক চার্জ হচ্ছে আমার জন্য খরচ। তাহলে যেহেতু এটা আমার জন্য খরচ, তাহলে এটা আমাদের কোন পাশে যাবে, প্রদানে যাবে। তাহলে আমরা প্রদানে লিখি নভেম্বর 30 ব্যাংক চার্জ হিসাব 200 টাকা। 200 টাকা এটাও ব্যাংকের ঘরে, কারণ ব্যাংক চার্জ কাটুক বা ব্যাংক সুদ দিক, এই দুইটাই তো আমার ব্যাংকের মধ্যেই আমার লেনদেনটা হচ্ছে, তাই না? এর জন্য এটা তো নগদে হচ্ছে না, ব্যাংকের মধ্যে হচ্ছে। তো দুইটা, ব্যাংক সুদ বলুক আর ব্যাংক চার্জ বলুক, দুইটাই আমার কোথায় যাবে, ব্যাংকের ঘরেই যাবে। তাহলে এই হচ্ছে আমাদের যতগুলো লেনদেন ছিল সবগুলো আমরা বসালাম। এবার হচ্ছে আমাদের লাস্ট যেই কাজ, সেটা হচ্ছে ব্যালেন্স সিডি আর ব্যালেন্স বিডি নির্ণয় করা। তাহলে ব্যালেন্স বিডি আর সিডি নির্ণয় করার জন্য প্রথমে আমরা হচ্ছে একটু জায়গা রেখে আমরা আগে যোগ করি। এই বরাবর তোমরা দাগ দিবা, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে আমরা ডেবিট পাশটা আগে যোগ করি, কারণ নর্মালি ডেবিট পাশটাই বড় হয়। তাহলে আমরা এটা যোগ করি 5000, 9000, 3000, 5000, 5000, তাহলে হবে হচ্ছে 22,000, 22,000, ঠিক আছে? এটা হলো কত, 22,000। আবার এখন আমরা 3000, 6000, 7000 আর 300 যোগ করব। 3000, 6000, 300, তাহলে হবে হচ্ছে 16,300। এটা যোগ করলে হচ্ছে আমাদের 22,000 আর হচ্ছে 16,300 হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এই পাঁচটা ছোট, কারণ 5 আর 3 যোগ করলে তো আর 22,000 হবে না। আবার এই এতগুলো অ্যামাউন্ট যোগ করলেও আমার 16,300 হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম কি যে, আমাদের সিডিটা কোন পাশে হবে, সিডিটা হবে হচ্ছে ক্রেডিট পাশে। কারণ আমি বলেছি যে সিডিটা সবসময় যেই পাশে কম থাকে সেই পাশে হয়। এই পাশটা যেহেতু বড়, তার মানে এর বিপরীত পাশে কি হবে, আমার সিডি হবে। আর এটা বোঝার উপায় হচ্ছে আগেই তোমরা যোগ করে দেখবা যে কোন পাশটা বড়। তো নর্মালি তোমরা আগে ডেবিট পাশটাই যোগ করবা, তাহলে তোমরা বুঝে যাবা। কারণ বেশিরভাগ সময় ডেবিটটাই বড় হয়, কখনো কখনো ক্রেডিট পাশ বড় হয়, এটা তোমরা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এবার যেহেতু সিডিটা আমাদের এই পাশে হবে, তো আমরা যেহেতু নভেম্বর মাস, তাহলে 30 ব্যালেন্স সিডি। সিডিটা কিন্তু এই যে আমরা দাগ দিয়েছি না, এই দাগের উপরে হবে। অনেকে আবার নিচে লিখে ফেলে, তোমরা নিচে লিখবে না, এই দাগের উপরে হবে আমার সিডির টাকাটা। তাহলে আমরা যেটা করব, আচ্ছা সহজ বুদ্ধি, এই যেহেতু আমরা জেনে গেছি যে সিডি এখন এই পাশে হবে, তাহলে আমরা একটু এক কাজ করি, এই দুইটা তোমরা ডাইরেক্ট দেখে দেখে এখানে বসাই দিবা। 16,300, ঠিক আছে? তাহলে আমি একটু জেড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারও খালি আমাদের কাজ হচ্ছে সিডি বের করা। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই 22, প্রথমে আমরা নগদের সিডিটা বের করি। তাহলে 22,000 থেকে আমাদের এই যে ক্রেডিট পাশের যে নগদের যে 5,000 আর 3,000, এই দুইটা মাইনাস করতে হবে।
তাহলে 22,000 থেকে আমরা নগদের যতগুলো টাকা আছে সেই টাকাগুলো আগে আমরা মাইনাস করব। তাহলে মাইনাস করলে হচ্ছে হয় 14,000 হয়েছে। মাইনাস করো, এই 14,000টা কোথা থেকে আসলো? এই যে 22,000 থেকে নগদের 22,000 থেকে 5,000, এই যে 5,000, এই যে 3,000 মাইনাস করার পরে আমার এই 14,000 আসছে, মানে নগদের সিডি হচ্ছে 14,000। এরপরে ব্যাংকেরটা এবার আমরা বের করব। তাহলে ব্যাংকেরটাও সেম ভাবে আমরা বের করব। এই 16,300 থেকে এই ক্রেডিটের যতগুলো টাকা আছে এই সবগুলো আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে আমাদের টাকাটা বের হবে। তাহলে আমরা এখন 16,300 থেকে সব মাইনাস করি। 16,300, 2,000, 2,000, 5,000, 200, তাহলে হচ্ছে আমাদের হবে 7,100। তাহলে মাইনাস করার পর এই যে এটা আমাদের অ্যান্সার আসছে। তোমরা আবার এরকম সার্কেল দিয়ে দিও না, এরকম সার্কেল, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি। আচ্ছা যাই হোক, এবার দেখো তাহলে এইটাই হচ্ছে আমাদের সিডির টাকা, এটা হচ্ছে কি আমাদের সিডির টাকা। তাহলে আমরা এবার যেটা করব, এই সিডিটা, তাহলে এই পাশে যেহেতু আমাদের সিডি হয়েছে তাহলে বিডি হবে কি এর বিপরীত পাশে। তাহলে ক্রেডিট পাশে যেহেতু সিডি হয়েছে এর বিপরীত পাশ কি? ডেবিট পাশ। তাহলে ডেবিট পাশ আমাদের ব্যালেন্স বিডি হবে, ব্যালেন্স বিডি হবে একই টাকা, সিডির টাকা যেটা বিডি টাকাও সেটা। তাহলে মানে এই নভেম্বর মাসের যেটা 30 তারিখে যেটা সিডি, মানে লাস্টের তারিখেরটা হচ্ছে সিডি হয়। তার মানে নভেম্বর, ডিসেম্বর 1 তারিখে এটা ব্যালেন্স বিডি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব ডিসেম্বর 1 তারিখ ব্যালেন্স বিডি 14,000, 7,100। ঠিক আছে, যেটা সিডি তার পরের মাসের 1 তারিখেরটা হবে সবসময় কি? বিডি। তাহলে এই হচ্ছে আমাদের 2 ঘরা নগদান বই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে, আমি সেটার অ্যান্সার দিব। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 3 ঘরা নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেটা শিখবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।